আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অষ্টম অধ্যায়ের পাঠ 3 সম্পর্কে আলোচনা করব। গত পাঠে আমি তোমাদেরকে অষ্টম অধ্যায়ের পাঠ 1 ও 2 বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং এর কুফল সম্পর্কে বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখো, বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তর সম্পর্কে আলোচনার পূর্বে স্থানান্তর কি সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। স্থানান্তর হলো এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে স্থানান্তর বলে। হতে পারে এটা এক এলাকা থেকে অন্য এলাকায়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক বিভাগ থেকে অন্য বিভাগে, অথবা দেশের বাহিরেও আমরা গমন করতে পারি। তাহলে এই গমনের প্রকারভেদে আসি আমরা, কারণ গমনের স্থান অনুযায়ী আমরা স্থানান্তরকে 2 ভাগে ভাগ করতে পারি। 1 অভ্যন্তরীণ স্থানান্তর, 2 আন্তর্জাতিক স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কি বোঝায়? আমরা দেশের অভ্যন্তরে যদি এক এলাকা থেকে অন্য এলাকায়, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, অথবা এক বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তর করি, তাহলে সেটাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। আর আমরা যদি আমাদের দেশ থেকে কোনো প্রয়োজনে দেশের বাহিরে স্থানান্তর করি সেটাকে, এবং বাহিরের কোনো মানুষ যদি বিভিন্ন প্রয়োজনে আমাদের দেশে গমন করে সেটাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। আর এই স্থানান্তরের ভিত্তিতে আন্তর্জাতিক স্থানান্তরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 বহির্গমন, 2 বহিরাগমন। বহির্গমন হলো আমাদের দেশের মানুষ যখন দেশের বাহিরে গমন করে সেটাকে বহির্গমন বলে। আর বিদেশ থেকে বা প্রবাসীরা যদি আমাদের দেশে কোনো কারণে স্থানান্তর করে বা আসে সেটাকে আমরা বহিরাগমন বলি। এখন মানুষ কেন স্থানান্তর করে সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, মানুষ প্রথমত আমরা অভ্যন্তরীণ স্থানান্তর সম্পর্কে আলোচনা করি। অভ্যন্তরীণ স্থানান্তরে মানুষ গ্রাম অঞ্চলে যখন ভূমিহীন হয়ে যায়, গত পর্বে আমরা আগেই বলেছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণ, এই জনসংখ্যা বৃদ্ধির কারণে যখন জনসংখ্যা বেড়ে যায় এবং ভূমির পরিমাণ কমে যায়, তখন এই ভূমিহীন সমস্যার সৃষ্টি হয়। আর এই ভূমিহীন সমস্যার কারণে মানুষ বেকার ও অর্ধ বেকারে পরিণত হয়। ফলে তাদের আর্থিক সংকটের সৃষ্টি হয় এবং এই আর্থিক সংকট থেকে উত্তরণের জন্য তারা শহর অঞ্চলের দিকে ধাবিত হয়। এছাড়াও নদী ভাঙন বা প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ রয়েছে, এইসব কারণেও মানুষ ভূমিহীন হয়ে পড়ে। ফলে মানুষ তাদের জীবন এবং জীবিকার তাগিদে তারা শহর অঞ্চলের দিকে চলে আসে। এরপরে দেখো, দারিদ্র, অভাব অনটন এবং নানা অন্যান্য সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারে। সেটা শুধু ভূমিহীন সমস্যাই নয়, তার গ্রাম অঞ্চলে সে কাজ বা তার পেশার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সে কর্ম করতে পারছে না। ফলে সে বিভিন্ন ক্ষেত্রে সাংসারিক ব্যয়ভার নির্বাহে অযোগ্য হয়ে পড়ছে। ফলে জীবন রক্ষার তাগিদে কি করছে? পরিবার পরিজন নিয়ে শহরের দিকে গমন করছে। এছাড়াও দেখো, গ্রামীণ অনেক পরিবারই আছে যারা একটু সচ্ছল বা শিক্ষিত, তারা উচ্চশিক্ষা, ছেলেমেয়েদের উচ্চশিক্ষা প্লাস চিকিৎসা সেবা বা স্বাস্থ্যসেবার সুবিধার জন্য তারা শহরের দিকে চলে আসতেছে। দেখা যাচ্ছে যে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হলে গ্রামাঞ্চলে হয়তো
উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই, ফলে তারা শহর অঞ্চলে চলে আসছে উচ্চশিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, প্লাস তাদেরকে যোগ্য নাগরিকে পরিণত করার জন্য। এছাড়াও গ্রামে অনেক সচ্ছল পরিবার আছে, দেখা যাচ্ছে জটিল কোনো রোগের কারণে তারা স্বাস্থ্য সেবাটা সঠিক পাচ্ছে না, সেই সঠিক চিকিৎসার জন্য তারা শহরের দিকে ধাবিত হয়। কারণ শহরে স্বাস্থ্য সেবাটা বা ভালো চিকিৎসার জন্য ভালো হাসপাতাল আছে, গ্রামে নেই এমন না। বাংলাদেশ সরকার দেশের আপামর জনতার দিকটা চিন্তা করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে নানানভাবে মানুষের সেবা দেওয়ার জন্য অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছে, ফলে গ্রামেও আজকাল অনেক স্বাস্থ্যসেবা ভালো। তবে বেশ কিছু জটিল রোগ আছে যেগুলোর সুব্যবস্থা এখনো প্রত্যন্ত অঞ্চলে হয়ে ওঠেনি, ফলে তারা চিকিৎসা সেবা লাভের জন্য শহর অঞ্চলে চলে আসে। সর্বোপরি বিলাসবহুল জীবনযাপন। বিলাসবহুল জীবনযাপন বলতে আর্থিকভাবে যারা সচ্ছল গ্রামের জনগণ, তারা আরেকটু সুন্দর জীবনযাপনের জন্য, ভালোভাবে জীবনযাপনের জন্য তারা শহর অঞ্চলে চলে আসে এবং সেখানে একটু যেহেতু শহর অঞ্চলে সব রকম সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়, এই জন্য তারা চেষ্টা করে যে শহরে থাকলে আমি সব রকম সুযোগ সুবিধা হাতের কাছে পাবো, যেটা অনেক ক্ষেত্রে গ্রামাঞ্চলে পাওয়া যায় না। এখন দেখো, আমরা গ্রাম থেকে শহর অঞ্চলে ধাবিত হওয়ার বা স্থানান্তরের কারণগুলো জানলাম, এর ফলাফলগুলোর দিকে একটু আমরা খেয়াল করি। এর ফলে দেখো শহর অঞ্চলে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধাটা অনেকাংশে বেড়ে যায়। কারণ শহর অঞ্চলে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, পোশাক কারখানা আছে, চামড়ার শিল্প আছে, যেখানে প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। ফলে গ্রাম অঞ্চলের যেসব জনগণ শহর অঞ্চলে এসে তারা জীবন এবং জীবিকার তাগিদে তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা পোশাক শিল্প বলো, চামড়া শিল্প বলো, এইসব শিল্পাঞ্চলে তারা যে তাদের আবাসিক এলাকা বা তারা বসবাস করার চেষ্টা করে এবং সেখানেই তারা জীবিকার সন্ধান করে। এরপরে দেখো, গ্রামের তুলনায় শহর অঞ্চলের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো। উন্নত রাস্তাঘাট বা পাকা সড়ক শহর অঞ্চলে দেখা যায়, বহুতল ভবন দেখা যায়। ও শহর অঞ্চলে কর্মক্ষেত্রটা অনেক একটা ব্যাপক এলাকা জুড়ে বিস্তৃত, ফলে কর্মের সন্ধানেই কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলো শহরে চলে আসে। এরপরে দেখো যে এই স্থানান্তরের ফলে সবচেয়ে বড় যেটা সুবিধা হচ্ছে গ্রামীণ নারী সমাজের। কারণ গ্রামের নারীরা খুবই অবহেলিত বা পদদলিত এবং তারা নিপীড়িত, তারা নির্যাতনের শিকার। কিন্তু আজকে এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কারণে তারা বিভিন্ন কারখানা, পোশাক কারখানা, শিল্প কারখানায় তারা শ্রমিক হিসেবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং তারা বিভিন্ন কাজ করে শুধু নিজেদের জীবিকা নির্বাহই করছে না, পরিবারকে একটা বড় অংশের তারা আর্থিক সহযোগিতা করে সচ্ছল জীবনযাপনের সুযোগ সৃষ্টির একটা ব্যাপার রয়েছে। ফলে তারা খুব সহজেই তাদের জীবনটাকে সুফল এবং আরামদায়ক করতে পারছে এই কর্মসংস্থানের কারণে। এবং আজকাল গ্রামাঞ্চলের নারীরাও শিক্ষার দিকে ধাবিত হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে যে লেখাপড়াই জীবনের প্রধান লক্ষ্য। কারণ শিক্ষিত নাগরিকই তো দেশের জন্য যোগ্য এবং দক্ষ নাগরিক এবং দক্ষ মানব সম্পদ। নারীরা যদি সুশিক্ষিত হয় তবে তাদের সন্তানরা ভবিষ্যতে সুশিক্ষিত হবে। তাই শিল্প বলো, সংস্কৃতি বলো, সামাজিকতা বলো, সব ক্ষেত্রে শিক্ষা একটা বড় ব্যাপার, এটা তারা বুঝতে পেরেছে এবং সেই আলোকেই তারা জীবনটাকে ধাবিত করছে ওই পথে। ফলে স্থানান্তর আমাদের সমাজ জীবনে একটা বিরাট প্রভাব বিস্তার করছে। এর ফলে গ্রামাঞ্চলে এখন মানুষের সাথে সম্প্রীতি, সৌহার্দ্য, সামাজিকতা বেড়ে গেছে।
মানুষ একজন আরেকজনের বিপদে আপদে এগিয়ে আসে এবং একইভাবে শহর অঞ্চলেরও এইটার ছোঁয়া দেখতে পাওয়া যায়। শহর অঞ্চলে যখন গ্রামীণ সমাজের মানুষরা এসে একসাথে বসবাস করে, তারা একে অপরের বিপদে আপদে এগিয়ে আসে এবং সেইভাবে সহযোগিতা করে। এরপরে দেখো, আমরা স্থানান্তরের প্রথম অংশে বলেছিলাম স্থানান্তর দুই প্রকার, একটা অভ্যন্তরীণ স্থানান্তর, আরেকটি আন্তর্জাতিক স্থানান্তর। আমরা অভ্যন্তরীণ স্থানান্তর সম্পর্কে এতক্ষণ আলাপ করলাম, এখন আমরা আন্তর্জাতিক স্থানান্তর সম্পর্কে আলোচনা করব। আন্তর্জাতিক স্থানান্তরে দেখো যে এক দেশ থেকে মানুষ যখন অন্য দেশে গমন করে, সেটা বিভিন্ন প্রয়োজনে হতে পারে, চাকরি, ব্যবসা বাণিজ্য বা রাজনৈতিক প্রভাব বা বিয়ে এবং নাগরিকত্ব লাভের আশায় অনেকে এবং উন্নত জীবনযাপনের আশায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করে। ফলে এই স্থানান্তরকে আমরা জানি যে এটা আন্তর্জাতিক স্থানান্তর। এই স্থানান্তরটা মানুষ কেন করে, এর কারণগুলো প্রথমে আমরা দেখার চেষ্টা করি। প্রথমত দেখো, আমরা চাকরি, বিয়ে, বসবাস এবং নাগরিকত্ব, এই কয়টা লাভের আশায় আমরা প্রথমত স্থানান্তর করে থাকি এবং এইগুলো যখন পাওয়া হয়ে যায় তখন আবার আমাদের তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয় কর্মস্থলে। কে কার থেকে কর্মস্থলে একজন আরেকজনের থেকে পদোন্নতি করবে, সেই প্রতিযোগিতা দেখা যায়। এছাড়াও রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করে মানুষ, কারণ রাজনৈতিক আশ্রয় পেলে তার প্রবাস জীবনে তার নাগরিকত্বটা অনেকাংশেই সহজলভ্য হয়ে যায় এবং স্থায়ী রূপ লাভ করে। এছাড়াও দেখো, সাংস্কৃতিক কর্মকাণ্ড, তারা প্রবাসী গিয়ে বা যেই দেশে অবস্থান করে সেই দেশের সংস্কৃতি বা কালচারের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং সেই দেশের কালচারগুলো তারা মেনটেন করার চেষ্টা করে। সেই দেশের সংস্কৃতি, পোশাক আশাক, খাবার, নাচ গান সবকিছুই তারা ওই দেশের সংস্কৃতিটাকে নিজেদের মধ্যে ধারণ করে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করে। এখন দেখো, এর ফলে কি হচ্ছে এর ফলে আমাদের কৃষি, শিল্প, ব্যাংকিং এবং সেবা খাতে উত্তরোত্তর উন্নতি সাধিত হচ্ছে। কারণ আমরা গত পাঠে জেনেছিলাম যে আমাদের দেশ যেহেতু জনবহুল দেশ, এই জনবহুল দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে সরকার যেহেতু দক্ষ মানব সম্পদে পরিণত করতে চাচ্ছে, ফলে এই দক্ষ মানব সম্পদ যখন প্রবাসে গিয়ে বৈদেশে গিয়ে যখন কর্মক্ষেত্রে কাজ করে যেই উপার্জন করছে, অর্থ উপার্জন করছে, সেই অর্থটাকে যখন আমাদের দেশে পাঠাচ্ছে রেমিটেন্স আকারে, সেই রেমিটেন্স আমাদের দেশের বিভিন্ন সেবা খাতে অনেক সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা একটা বড় অংশ আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে। আমাদের সরকার সবসময় এটার সুফল আমাদেরকে, জনগণকে সুফল সম্পর্কে সচেতন করেন এবং বলেন যে আমাদের দেশের ম্যান পাওয়ার বা মানব সম্পদের বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশের সেবা খাত বা জনকল্যাণমূলক খাতে একটা বিরাট অংশ জুড়ে আছে। এরপরে দেখো যে তারা যে ওখানে থেকে এত কষ্ট করে আত্মীয় পরিজন ছেড়ে যে ওখানে অবস্থান করছে এবং সেখানে তারা শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছে, সেই অর্থ দেশে পাঠাচ্ছে, এতে দুই দিক থেকে আমরা লাভবান হচ্ছি। একটা, তার নিজের পরিবার লাভবান হচ্ছে, তার অর্থের বিনিময়ে তার পরিবার সচ্ছল হচ্ছে, দেশে সুন্দরভাবে জীবনযাপন করছে। এছাড়াও তার অর্থের একটা অংশ আমাদের দেশের বিভিন্ন সেবা খাতে এবং জনকল্যাণমূলক খাতে বিনিয়োগ হচ্ছে এবং তার আর্থিক সহযোগিতার কারণে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। এখন আমরা এতক্ষণ শুধু সুফল জানলাম আন্তর্জাতিক স্থানান্তরে, এর একটা কুফল আছে, সেটা হলো দেখো যে বিদেশে অবস্থানকালে আমরা বিদেশি কালচারের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি, ওই দেশের জীবনযাপন প্রণালীর প্রতি ঝুঁকে পড়ি, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের নীতিবোধ, আমাদের নৈতিকতা, আমাদের ধার্মিক দৃষ্টিভঙ্গি আমরা অনেক সময়
কাম্য নয়। আমরা আমাদের লিপিব, আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা দেশে গিয়ে আমাদের দেশীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরব এবং আমাদের দেশীয় যে সংস্কৃতির যে একটা গুণাগুণ তা আমাদের বৈদেশিক বা প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বা বিদেশে যারা যেসব নাগরিক অবস্থান করছে তাদের আচার আচরণের মাধ্যমে যেন ফুটে ওঠে যে বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি, আমি গর্ববোধ করি আমার দেশীয় সংস্কৃতি নিয়ে, আমার দেশীয় রীতিনীতি নিয়ে, আমার দেশীয় ধার্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে। আমি যে একজন বাংলাদেশি, সেটা যেন আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে আমার বাংলাদেশের গুণাগুণ তুলে ধরতে পারি, সেই দিকটা আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা বিদেশি কালচারের প্রতি ঝুঁকে পড়বো না। বিদেশি কালচারের প্রতি ঝুঁকে পড়লে সমস্যা নেই, তবে অপসংস্কৃতির প্রতি ঝুঁকে পড়লে সমস্যা। অপসংস্কৃতির প্রতি যেন আমরা কখনোই ঝুঁকে না পড়ি। এছাড়া আরও একটা দিক রয়েছে, সেটা হলো যে বৈদেশিক কিছু রোগ আছে যেগুলো আমাদের মধ্যে ধাবিত হয়ে যায়, যেমন এইডস। আমরা সবাই জানি যে এই রোগের চিকিৎসা এখনো সেইভাবে বের হয় নাই। এইডস হলে যা হয়, এইডস তার নিশ্চিত মৃত্যু আমরা সবাই জানি, কারণ এর চিকিৎসা ব্যবস্থা এখনো পর্যন্ত পাওয়া যায়। এছাড়াও বর্তমানে তোমরা সবাই জানো যে কোভিড-19, যেটা চীনের ওহান প্রদেশে প্রথম এই ভাইরাসটা আবিষ্কৃত হয়। আজকে আমরা যদি আমাদের উন্নত জীবনযাপন বা উন্নত আধুনিকতা বা উন্নত যাতায়াত ব্যবস্থা না থাকতো, তাহলে হয়তো বা চীনের ওহান প্রদেশে রোগটা সীমাবদ্ধ থাকতো। প্রাচীন যুগের দিকে যদি দৃষ্টিপাত করি, মানুষ খুব সহজে এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর হতে পারতো না। ফলে ভালো কিছু তাদের এলাকায় সীমাবদ্ধ থাকতো, খারাপ কিছু তাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু আজকাল উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে দেখো চীনের ওহানের এই রোগ সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর প্রধান কারণই হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রা বা সুফল, যাই বলো। বিজ্ঞানের সুফল কুফল আমরা দুটোই জানি, তবে এই রোগের ক্ষেত্রে আমি বলবো যে কুফলটাই প্রাধান্য পেয়েছে। কারণ আমরা ওহান প্রদেশে যেসব জনগণ ছিলেন, তারা দেখা গেছে যে বিমান পথে হোক বা স্থল, মানে জল, স্থল বা আকাশ পথের মাধ্যমে তারা তাদের নিজের দেশে গিয়েছে এবং সেই দেশে ভাইরাসটাকে নিয়ে গেছে এবং তার মাধ্যমে এই ভাইরাসটা পুরো বিশ্বে আজকে ছড়িয়ে পড়েছে। তাই আমরা সবাই আবারও বলবো যে স্থানান্তর কখনোই খারাপ না, স্থানান্তর ভালো, তবে এর ভালো দিক এবং মন্দ দিকটা দেখে আমরা চলবো। দেখো, আন্তর্জাতিক স্থানান্তরের কুফল আমি বললাম, কিন্তু আমাদের দেশীয় বা অভ্যন্তরীণ স্থানান্তরের কুফল কি নেই? এখানে আছে। দেখো, গ্রাম অঞ্চলের জনগণ যখন শহরে চলে আসে, শহরে এই ঘনবসতি বেড়ে যায়। জনসংখ্যার ঘনবসতির কারণে যে এলাকায় তারা অবস্থান করে সেই এলাকায় বস্তির সৃষ্টি হয়। উন্নত জীবনযাপনের ব্যবস্থা থাকে না, পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে না, সুশিক্ষার ব্যবস্থা থাকে না। তাই আমি সর্বশেষে বলবো যে আশা করি আজকে আমার এই পাঠ থেকে তোমরা বোঝার চেষ্টা করবে যে স্থানান্তরটা কি, স্থানান্তরের কারণ, এর সুফল এবং কুফল। এই বলে আজকের মতো আমি আমার পাঠ শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিরাপদে থাকো। ধন্যবাদ।